হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা পড়বো ন্যারেশন চেঞ্জ। তোমরা সকলেই জানো যে ইংলিশ গ্রামারের অন্যতম একটা পার্ট হলো ন্যারেশন চেঞ্জ, এবং ন্যারেশন চেঞ্জে অনেকেরই ভুল হয়। তার কারণ হলো ন্যারেশন চেঞ্জে আমরা টোটাল 5 রকমের সেন্টেন্স পাই ইংলিশ গ্রামারের, এবং সেই 5 রকমের সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জের যে রুল, সেই রুল কিন্তু বিভিন্ন রকমের, এবং তার জন্য আমাদের অনেক জায়গাতে ভুল হয়। এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেহেতু ন্যারেশন চেঞ্জ থেকে প্রশ্ন আসে, তাই ন্যারেশন চেঞ্জ আমাদের ভালোভাবে শিখতে হবে, এবং তার জন্য আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে পড়বো ন্যারেশন চেঞ্জে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা আমরা আজকে দেখবো। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলবো পুরো ভিডিওটি দেখতে এবং সকলের সাথে শেয়ার করতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তারপর যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে সেটা কমেন্টে জানাবে। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয়। এবং যেহেতু আজকে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স করবো, এবং তারপরে আরও অন্য ক্লাসগুলোতে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি, অপটেটিভ বা ইম্পারেটিভ অন্য যে সেন্টেন্সগুলো থাকছে সেই সেন্টেন্সগুলো আমরা পরের ক্লাসে দেখবো। আজকে আপাতত অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস এবং তার সাথে ন্যারেশন চেঞ্জের যে বেসিক রুলস, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হয় যে কোনো সেন্টেন্স দিক না কারণ একটা বেসিক কনসেপ্ট তো আছে, তো সেই কনসেপ্টটা আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হবে। ন্যারেশন কথাটার মানে হলো স্টেটমেন্ট। ন্যারেশন বলতে বোঝায় স্টেটমেন্ট, এবং এই স্টেটমেন্ট দু রকমের হয়। একটা হয় যেটা ডাইরেক্ট, আর একটা হয় ইনডাইরেক্ট। এই দু রকম বলতে কী বোঝায়? একটা যেটা ডাইরেক্ট স্টেটমেন্ট হয়, সেখানে যে বক্তা সে নিজেই নিজের কথাটা বলে, আর ইনডাইরেক্ট স্টেটমেন্টে কোনো বক্তার কথাকে আমরা নিজেরা যখন নিজেদের মতো করে বলি সেটাকে বলা হয় ইনডাইরেক্ট। তাহলে ন্যারেশন চেঞ্জ ন্যারেশন দু রকমের হয়, একটা হলো ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। অর্থাৎ স্টেটমেন্ট দু রকমের হয়, ডাইরেক্ট স্টেটমেন্ট এবং ইনডাইরেক্ট স্টেটমেন্ট। যেটা থাকবে পরীক্ষাতে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট দেওয়া থাকতে পারে, বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে বলা হতে পারে। তাহলে ডাইরেক্টের একটা এক্সাম্পল আমরা দেখে নেব। যেমন একটা সেন্টেন্স লিখলাম, হি সেড, সে বলল। সে বলেছিল, কি বলেছিল? এটা দেখো ইনভার্টেড কমার মধ্যে লিখছি। ইনভার্টেড কমার মধ্যে লিখছি তার কারণ এটা হলো বক্তার কথা, যেটা সে বলেছে আমরা সেটাই লিখছি। হি সেড আই অ্যাম রাইটিং, আমি লিখছি। এই আমিটা কিন্তু আমি না, এই আমিটা, এই হিটা হলো, এই আইটা হিকে বোঝাচ্ছে। অর্থাৎ বক্তা নিজেই বলছে যে আমি লিখছিলাম বা আমি লিখছি। এইটা হলো ডাইরেক্ট, কেননা এখানে ইনভার্টেড কমা ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ইনভার্টেড কমা ইউজ করা হয়েছে, ইনভার্টেড কমা ইউজ করা হয়েছে মানে এটা হলো ডাইরেক্ট স্পিচ। এরপরে এইটিকে যখন আমি নিজের মতো করে বলবো যে সে বলেছিল, হি সেড মানে সে বলেছিল যে সে লিখছিল। আমরা যদি তার কথাটাকে এইভাবে বলি তাহলে কি হয় না, সে বলেছিল যে সে লিখছিল। এটাই হলো ন্যারেশন চেঞ্জ। অর্থাৎ কারোর কথাকে, কারোর বলা কথাকে আমরা যখন নিজের মতো করে প্রকাশ করি সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা কি পড়লাম না, কোনো ব্যক্তির যে চিন্তা বা বক্তব্য দুটি প্রধান উপায়ে প্রকাশ করা যায়। আমরা এখানে দেখেছি একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। এরপরে যেটাকে বলা হয় প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ সে যখন নিজেই নিজের কথাটা বলছে তখন সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় এবং সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। এরপরে এই কথাটাকে যখন আমরা নিজের মতো করে বলে দিই যে হি সেড, সে বলেছিল যে সে লিখছিল। হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং। তো এই জিনিসটা ক্লাসে হামেশাই ঘটে থাকে যে কোনো বন্ধুকে কোনো টিচার জিজ্ঞাসা করলো কোনো স্টুডেন্টকে যে রাম আজকে আসেনি কেন? তখন শ্যাম বলল যে রাম হয় অসুস্থ, বা রাম অসুস্থ ছিল তাই আসতে পারেনি। এবার যদি রাম কথাটা বলতো তাহলে রাম হয়তো শ্যামকে বলেছিল যে আমি হই অসুস্থ। এবারে শ্যাম টিচারের কাছে কী কথাটা বললো যে রাম অসুস্থ ছিল বা রাম অসুস্থ আছে। এটাই হলো ইনডাইরেক্ট স্পিচ। অর্থাৎ বক্তার শব্দ বা চিন্তাকে আমরা আমাদের নিজের বাক্যের অংশ হিসাবে যদি প্রকাশ করি তখন সেটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যায়। এরপরে আমরা যে 5 রকমের সেন্টেন্স পাই, প্রথমে পাচ্ছি আমরা অ্যাসার্টিভ, সেকেন্ডে আমরা পাচ্ছি ইন্টারোগেটিভ, এবং নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্স পাবো, তারপরে পাবো অপটেটিভ সেন্টেন্স। টোটাল 5 রকমের সেন্টেন্স পাই। এই 5 রকমের সেন্টেন্সই কিন্তু পরীক্ষায় আসতে পারে, এবং 5 রকমের সেন্টেন্সের যে রুল ন্যারেশন চেঞ্জেস সেটা কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা রুলই দেখবো, কিন্তু আজকে দেখবো অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ ন্যারেশন চেঞ্জ করতে একটু সময় লাগবে, অর্থাৎ পুরো কনসেপ্টটা বুঝতে একটু সময় লাগবে, এবং তার জন্য আমরা সময় নিয়েই করব। এবং শেষে আমরা পাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আজকে দেখে নেবো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বোঝায় কি সেটা বলে নেব। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো কিছুকে প্রকাশ করি, বা আমাদের কোনো বাক্য বা আমাদের কোনো মনের ভাবকে প্রকাশ করি। যেমন এটাকে মেনলি বলা হয় স্টেটমেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইংলিশে বলা হয় স্টেটমেন্ট। যেমন ধরো আমি বললাম আমি স্কুলে যাই, বা সে হয় ছাত্র, বা সে ওখানে যায় না, সে ভালো, সি ইজ এ গুড গার্ল,
বা হি ইজ এ স্টুডেন্ট, হি রাইটস এ লেটার, এই সেন্টেন্সগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা কোনো কিছুকে, আমাদের কোনো বক্তব্যকে প্রকাশ করছি, তার জন্য এটাকে স্টেটমেন্ট বলা হয় বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। যেমন কী কী সেন্টেন্স পেলাম, যেমন হি ইজ এ স্টুডেন্ট, বা হি রাইটস আ লেটার, এরকম সেন্টেন্সগুলো আমরা পাই অ্যাসার্টিভ সেন্টেন্সে। এরপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে এগুলো কিন্তু কোটেশনের ভেতরে থাকবে যখন আমরা এগুলোকে ন্যারেশন চেঞ্জ করবো, কেননা এটা ডাইরেক্ট স্পিচ হবে, যে বক্তা বলছে তার নিজের স্পিচ, তার জন্য এটা কোটেশনের ভেতরে থাকবে। এরপরে আমরা দেখে নেব ন্যারেশন চেঞ্জের যে বেসিক রুলস। তার জন্য আমরা প্রথমে এখানে একটা সেন্টেন্স লিখব, যে হি সেড, কামা, সে বলেছিল, কি বলেছিল সেটা আমরা দেখবো। এখানে ইনভার্টেড কামা দিলাম, কোটেশন দিলাম, যে আই অ্যাম হাংরি, হি সেড আই অ্যাম হাংরি। এরপরে এই যে আই অ্যাম হাংরি, এই কথাটা কিন্তু সে আগে বলেছিল, সে বলেছিল, কি বলেছিল, যে আমি হই ক্ষুধার্ত। এই যে আমি হই ক্ষুধার্ত বা আমি হই হাংরি, এই আমিটা কিন্তু আমি না, যে কথাটা শুনছে সে কিন্তু না, যে বলছে সে, তার কথা এটা, হি ইজ হাংরি। এরপর এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে করবো। ইনডাইরেক্ট স্পিচে কীভাবে করবো, যে সে বলেছিল যে সে ছিল ক্ষুধার্ত। তাহলে আমরা যদি এইভাবে মিনিং ধরেই করি, তাহলে সেন্টেন্সটা কী দাঁড়াবে, যে হি সেড দ্যাট, সে বলেছিল যে, হি সেড দ্যাট, সে বলেছিল যে সে ছিল ক্ষুধার্ত, কেননা বলেছিল হবে, তাহলে এখানে আমাকে ওয়াজ ইউজ করতে হচ্ছে, তাহলে হি সেড দ্যাট হি ওয়াজ হাংরি। এটাই হলো ন্যারেশন চেঞ্জ। এরপরে কী রুলে করলাম বা কী নিয়ম আমরা ইউজ করলাম, কী রুল অ্যাপ্লাই করলাম, সেটা আমরা দেখব। তাহলে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো, এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর নামগুলোকে আগে জেনে নিতে হবে। সেই শব্দগুলোর নামগুলোকে জেনে নিলে আমরা অনেকটা বেশি বুঝতে পারবো। দেখো এখানে প্রথমে হি বলছে, তাহলে হি হলো রিপোর্টার, অর্থাৎ হি রিপোর্ট করছে, হিকে বলা হচ্ছে রিপোর্টার। সেড, সেডটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টিং ভার্ব, ওকে, আরভি, রিপোর্টিং ভার্ব। এরপরে যদি এখানে কাউকে বলে হি সেড টু মি, বা হি সেড টু মোহন, হি সেড টু রাম, তখন সেটি হবে অবজেক্ট, অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে আমরা ওটা এখানে বলছি না। এরপরে কোটেশনের ভিতরে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ওকে। এরপরে আমরা দেখব যে কিভাবে চেঞ্জ করতে হচ্ছে ন্যারেশন। তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হলো, এই যে রিপোর্টিং ভার্ব যেটা আছে, সেই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সে থাকে তাহলে সেই হবে, ওকে, যদি সেজ থাকে তাহলে সেজ হবে, যদি সেড থাকে তাহলে সেড হবে, ভার্বে কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি সে টু থাকে, সে টু দিয়ে অবজেক্ট থাকলো, তখন কিন্তু এটা হয়ে যাবে টেল। আবার সেজ টু থাকলে এটা হয়ে যাবে টেলস, ভার্বটা হয়ে যাবে টেলস। সেড টু থাকলে একইভাবে ভার্বটা হয়ে যাবে টোল্ড, ওকে। এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে হবে, সে থাকলে সে হবে, সেজ থেকে সেজই হবে, সেড থেকে সেড হবে। যদি টু থাকে তাহলে কিন্তু সেটা আলাদা ভার্ব হয়ে যাবে, সে টু থেকে হবে টেল, সেজ টু থেকে হবে টেলস, আর সেড টু থেকে হবে টোল্ড, ওকে। এরপরে আমরা দেখব, তাহলে প্রথমে যে রুল সেটা হলো যে ভার্বটাকে চেঞ্জ করতে হবে। এখানে 1 নম্বর লিখলাম আমরা, যে চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব, চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব। এরপর নাম্বার টু, অবজেক্ট তো থাকলে অবজেক্ট দিতে হবে, অবজেক্ট না থাকলে অবজেক্ট দেবো না। এখানে যেমন অবজেক্ট ছিল না তাই কোনো অবজেক্ট দেবো না, হি সেড, তাহলে হি সেডই হবে। এরপরে নাম্বার 2 যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্কার বসাতে হবে। লিঙ্কার বলতে একটা কনজাংশন দিতে হবে, যেটা আমরা এখানে দিয়েছি, দেখো দ্যাট দিয়েছি, এই দ্যাটটা কিন্তু আমরা বাইরে থেকে এনেছি, এই দ্যাটটা কিন্তু এখানে ছিল না, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোনো দ্যাট ছিল না এই জায়গাতে, আমরা এখানে দ্যাট এনেছি বাইরে থেকে। তাহলে এখানে এটি হলো লিঙ্কার, অর্থাৎ বাইরে থেকে যে শব্দটাকে আনা হলো এবং লিঙ্ক করা হলো দুটো যে পোর্শন আছে সেন্টেন্সে, সেই দুটো পোর্শনে, ওকে। তো লিঙ্কার, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে লিঙ্কারটা আমরা ইউজ করবো সেটা হলো দ্যাট। এরপরে আমরা চলে আসবো এই যে এখানে যে স্পিচটা আছে, অর্থাৎ ইনভার্টেড কামার মধ্যে যেটি আছে সেইটিকে বলবো আমরা রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি, যেটা ইনভার্টেড কামার মধ্যে আছে। এরপরে ইনভার্টেড কামার মধ্যে যে রিপোর্টেড স্পিচ আছে সেইটাকে আমরা চেঞ্জ করব। সেটাকে কীভাবে চেঞ্জ করব না, সেইটা পুরোটা চেঞ্জ হবে এই জায়গাটা দেখে, 1 মিনিট, এইটিকে বলা হয় রিপোর্টিং স্পিচ আর এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, ঠিক আছে। এই রিপোর্টেড স্পিচটা পুরোটা চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচকে দেখে, রিপোর্টেড স্পিচ পুরোটাই চেঞ্জ হবে
এই রিপোর্টিং স্পিচকে দেখে, অর্থাৎ রিপোর্টিং স্পিচ যেমন থাকবে সেই অনুযায়ী আমার রিপোর্টেড স্পিচ হবে। তার কারণ আমি বলে দিই একটা, ধরো সে বলেছিল, তাহলে বলেছিল মানে এখানে যেহেতু পাস্ট টেন্স ইউজ হচ্ছে, তাহলে এখানে আমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে। আমি তো আর বলতে পারি না যে সে বলেছিল সে হয় ক্ষুধার্ত, হবে যে সে বলেছিল সে ক্ষুধার্ত ছিল। তার জন্য আমাকে রিপোর্টেড স্পিচটা, অর্থাৎ এইটা কোটেশনের ভিতরে থাকা যে অংশটা, সেটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে রিপোর্টিং স্পিচ অনুযায়ী। ওকে, তাহলে এরপর আমরা দেখে নেব যেটা আমরা লিখছিলাম নাম্বার 3, যে থার্ড রুল, সেটা হলো চেঞ্জ দ্য ভার্ব of the reported speech, change the verb of the reported speech। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে এই জিনিসগুলো লিখে নিতে, into past if the reporting verb is in past tense। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যদি পাস্ট না থাকে তাহলে কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো যেটা নিয়ে কাজ করবো, সেটা হলো প্রোনাউনগুলোকে চেঞ্জ করব। প্রোনাউনগুলো হবে, দেখো এখানে ছিল আই, এখানে দেখতে পাচ্ছ যে আই ছিল, এবারে এটা তো আমরা আই লিখবো না, কেননা সে তো কথাটা বলেছে, তাহলে এটাও থার্ড পার্সন আছে, হিটা থার্ড পার্সন আছে, কিন্তু এখানে ফার্স্ট পার্সন ইউজ করা হয়েছে, তাহলে এটা থার্ড পার্সন হয়ে যাবে, এই আই হয়ে যাবে থার্ড পার্সন। আবার একইভাবে যদি এখানে অন্য কোনো প্রোনাউন থাকতো তাহলে সেটাও কিন্তু এই জায়গায়, অর্থাৎ রিপোর্টিং স্পিচ যেটা আছে সেই অনুযায়ী চেঞ্জ হতো। তাহলে এইখানে আমরা পেলাম প্রোনাউন চেঞ্জ করতে হবে, তাহলে লিখলাম যে চেঞ্জ দ্য প্রোনাউন বা প্রোনাউন চেঞ্জ। ওকে, এরপরে কখনো কখনো সিনট্যাক্স চেঞ্জ করতে হয়, অর্থাৎ ওয়ার্ড যে অর্ডার, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ড অর্ডার চেঞ্জ করতে হয়। ওকে, এরপরে কিছু অ্যাডভার্বস থাকে বা যেগুলোকে পয়েন্টার ওয়ার্ডস বলা হয়, এই পয়েন্টার ওয়ার্ডসগুলোকে চেঞ্জ করতে হয়। যেমন টুডে থাকলে দ্যাট ডে হয়, যদি সেন্টেন্সে ডাইরেক্ট স্পিচ যদি টুডে থাকে তাহলে টুডে থেকে হয়ে যাবে দ্যাট ডে, বা যদি টুমোরো থাকে তাহলে ওটা হয়ে যাবে নেক্সট ডে। ওকে, এরকম হবে। এরপর আমরা একটা সেন্টেন্স দেখব, সেন্টেন্সটা দেখে আমরা সেটাকে ন্যারেশন চেঞ্জ করব। তাহলে দেখো প্রথমে একটি সেন্টেন্স লিখলাম যে আই সেড আই গো টু স্কুল। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে আগে দেখে নিতে হবে যে কোন সেন্টেন্স আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম কী হয় না, প্রথমে আই সাবজেক্ট হবে, এবার সেড থাকলে কী বলছি সেড হবে, তাহলে আই সেড, এরপর লিঙ্কার আসবে, এখানে কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে যাবে, তারপর হলো আই সেড দ্যাট। এরপর দেখো এখানেও আই আছে, এখানেও আই আছে, ফার্স্ট পার্সনই আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ করতে হচ্ছে না, যখন দুটোই একই পার্সন, ফার্স্ট পার্সন আছে দুটোই, তাহলে চেঞ্জ করতে হচ্ছে না, তাহলে আই সেড দ্যাট আই। এরপরে ভার্ব আসছে, এই ভার্ব চেঞ্জ হবে, এই ভার্বকে দেখে গো ভার্ব চেঞ্জ হবে সেড ভার্বকে দেখে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেই ভার্বটা চেঞ্জ হবে রিপোর্টিং স্পিচের ভার্বকে দেখে। তাহলে যেহেতু রিপোর্টিং স্পিচের ভার্বটা পাস্ট টেন্সে আছে, আই সেড আছে, তাহলে এখানে আমাকে গোটাও করতে হবে পাস্ট টেন্সে, আই সেড দ্যাট আই ওয়েন্ট টু স্কুল। আর কোনো শব্দ নেই যেটাকে চেঞ্জ করা যাবে। তাহলে এটা হলো ডাইরেক্ট স্পিচ, যেটা কোটেশনের ভেতরে আছে, যে আমি বললাম আমি স্কুলে যাই, মানে বলেছিলাম, এরপর আমি যখন অন্যভাবে কথাটাকে বললাম তখন বললাম আমি বলেছিলাম যে আমি স্কুলে গিয়েছিলাম, কারণ এর সেট আছে, তাহলে এটা ওয়েন্ট হয়ে গেল। তাহলে এটা হলো এক নম্বর, দ্য ফার্স্ট এক্সাম্পল। এরপর আমরা দেখে নেব সেকেন্ড এক্সাম্পল, আই সেড টু মাই মাদার, আই সেড টু মাই মাদার, কমা ইনভার্টেড কমার মধ্যে হবে দ্য স্কাই ইজ ব্লু, দ্য স্কাই ইজ ব্লু। এই সেন্টেন্সটা দেখো, আমি মাকে বলেছিলাম আকাশ নীল, তাহলে যে নিয়ম সেই নিয়মই চেঞ্জ হবে, আই সাবজেক্ট বসলো, এরপর সেড টু আছে, কিন্তু এখানে সেড টু থাকলে টোল্ড হবে বলেছি, তাহলে আই টোল্ড মাই মাদার, টোল্ড টু কিন্তু হবে না, আই টোল্ড মাই মাদার। এরপরে দ্যাট বসবে লিঙ্কার, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড, আই টোল্ড মাই মাদার দ্যাট। এরপরে এই সেন্টেন্সটা চেঞ্জ হবে, দেখো এই সেন্টেন্সটা চেঞ্জ হবে কীভাবে, দ্য স্কাই কাকে বোঝাচ্ছে, এখানে কোনো প্রোনাউন বা নাউনকে বোঝাচ্ছে না, তাহলে এটা কিন্তু যেমন আছে তেমনই হবে, থার্ড পার্সন আছে তাহলে থার্ড পার্সনই বসবে, দ্য স্কাই। এরপরে ইজ আছে, এখানে ভার্ব পাস্ট টেন্স আছে, তাহলে কিন্তু পাস্ট হওয়ার কথা, দ্য স্কাই ওয়াজ ব্লু। কিন্তু একটা কথা হচ্ছে যে স্কাই তো সবসময়ের জন্যই ব্লু, স্কাই কি কখনো ব্লু ছিল বা ব্লু হবে এমন তো না, সবসময়ের জন্যই ব্লু, তো অর্থাৎ এটা ইউনিভার্সাল ট্রুথ।
চিরসত্য ঘটনা, তাহলে এখানে কিন্তু দ্য স্কাই ইজ, এটা ইজই হবে। আই টোল্ড মাই মাদার দ্যাট দ্য স্কাই ইজ ব্লু। কতগুলো এক্সেপশন হয়, যেমন এটা একটা দেখলে এটা ইউনিভার্সাল ট্রুথ হয়, যেটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ যেটা সবসময়ের জন্যই সত্যি, সেক্ষেত্রে আমরা টেন্স চেঞ্জ করব না। ওকে, যেমন 2 and 2 is 4, 2 যোগ করলে 4 হয়, এটা সবসময়ের জন্য সত্যি, এটা ছিল বা হবে এমন না, তাহলে এখানে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্স ইউজ করব। এরপর আরেকটা সেন্টেন্স দেখে নিই, যে হি সেড টু মি, কামা কোটেশনের ভেতরে লিখলাম, যে ফাদার ইজ নট অ্যাট হোম, ফাদার ইজ নট অ্যাট হোম, বাবা বাড়িতে নেই। এবার আমি এটা বলেছিলাম, সে আমাকে বলেছিল যে বাবা বাড়িতে নেই, তার মানে আমি যখন এটাকে নিজের মতো করে বলবো, ধর আমি অন্য কাউকে বললাম কথাটা, যে সে কি বললো, তখন আমি বলবো যে সে বললো যে তার বাবা বাড়িতে ছিল না, বা সে বলেছিল তার বাবা বাড়িতে ছিল না। তাহলে এটা হবে যে হি টোল্ড মি, কেননা সেড টু আছে এবং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে হি টোল্ড মি, এরপর লিঙ্কার বসবে হি টোল্ড মি দ্যাট, এরপর তো এখানে ফাদার আছে, ফাদারকে বোঝাবে, ফাদার বসে যাবে, কেননা এখানে তো আর কোনো শব্দ নেই যেটা ফাদারকে বোঝাচ্ছে, তাহলে ফাদার বসে যাবে, দ্যাট ফাদার বা হিজ ফাদার আমরা বলতে পারি এখানে, দ্যাট হিজ ফাদার, এখানে দিতে পারি আমরা হিজ ফাদার, হি টোল্ড মি দ্যাট ফাদার, এখানে হিজ ফাদার দিয়ে দেয় বেটার, যে হিজ ফাদার, এরপরে ইজ আছে, এখানে পাস্ট টেন্স আছে, তাহলে এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই ভাবটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে হিজ ফাদার ওয়াজ, ফাদার সিঙ্গুলার, তাহলে ওয়াজ হচ্ছে, হিজ ফাদার ওয়াজ নট অ্যাট হোম। ওকে, এরপর নেক্সট এক্সাম্পল দেখে নেব। এরপর লিখলাম যে মোহন সেড, কামা ইনভার্টেড কামার মধ্যে লিখলাম যে আই শ্যাল গো দেয়ার, মোহন বলেছিল যে আমি ওখানে যাবো, এই আমিটা কিন্তু আমি না, মোহন যাবে। তাহলে যখন আমি সেন্টেন্সটা বলবো তখন কি বলবো ইনডাইরেক্ট স্পিচে, যে মোহন বলেছিল যে মোহন যাবে, তাহলে মোহন সেড দ্যাট, সেড হবে কেন টু নেই, সেড টু নেই, তাহলে সেডই হবে, মোহন সেড দ্যাট। এবারে এই আইটা দেখো ফার্স্ট পার্সন আছে, তার মানে ফার্স্টকে বোঝাবে, ফার্স্টে কে আছে, অবজেক্ট আছে, ফার্স্টে কে আছে, সাবজেক্ট আছে মোহন, তাহলে মোহন সেড দ্যাট, হি লিখবো আমরা প্রোনাউন ইউজ করবো, নাউন বারবার ইউজ করবো না, তার জন্য প্রোনাউন ইউজ করি, তাহলে মোহন সেড দ্যাট হি, এবারে স্যাল আছে, এখানে পাস্ট টেন্স যে স্যাল আছে, তাহলে স্যালের পাস্ট টেন্স কী হবে, স্যালের পাস্ট টেন্স কিন্তু শুড না, স্যালের পাস্ট টেন্স হবে উড, স্যাল বা উইল থাক সেটা উড হয়ে যাবে, কেননা শুড কতটা উচিত অর্থে ব্যবহৃত হয়। তাহলে মোহন সেড দ্যাট হি উড, এরপরে অক্সিলিয়ারি ভার্ব চলে এলো, এরপর সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হবে হি উড গো দেয়ার, যদি এখানে হেয়ার থাকতো তবে দেয়ার হতো, কিন্তু দেয়ার থাকলে দেয়ারই হবে। ওকে, কিছু অ্যাডভার্ব থাকে যেগুলো চেঞ্জ হয়ে যায়, যেমন ওর আগে দেখেছি টুডে থেকে দ্যাট ডে হয়, বা টুমোরো থেকে নেক্সট ডে হয়। আচ্ছা, এরপরে দেখে নেব পরের এক্সাম্পল, হি সেড টু ইউ, কামা ইনভার্টেড কামার মধ্যে লিখলাম যে ইউ মে গো আউট, হি সেড টু ইউ, সে তোমাকে বলেছিল, ইউ মে গো আউট, তুমি যেতে পারো মানে একে বলছে, ইউকে বলছে। ওকে, তাহলে এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে করবো, যে হি টোল্ড ইউ, সেড টু আছে, তাহলে টোল্ড হয়ে যাবে হি টোল্ড ইউ দ্যাট বসে গেল, ইনভার্টেড কমা উঠে গেল, কমা উঠে গেল, এবার ইউটা সেকেন্ড পার্সন, মানে এখানে সেকেন্ড কে আছে, অবজেক্ট আছে, ইউ আছে, তাহলে সেকেন্ড পার্সন, যদি এখানে থার্ড পার্সন থাকতো তাহলে এখানে আমাকে থার্ড পার্সন আনতে হতো, যদি ফার্স্ট পার্সন থাকতো তাহলে এটা ফার্স্ট পার্সন হয়ে যেত, আবার যদি যেহেতু এটা থার্ড পার্সন আছে তাহলে এটা কিন্তু থার্ড পার্সন থাকলে থার্ড পার্সন হবে, কিন্তু যেহেতু এটা সেকেন্ড পার্সন আছে তাহলে এটা আমার সেকেন্ড পার্সন হয়ে যাবে, হি টোল্ড ইউ দ্যাট ইউ সেকেন্ড পার্সন, তাহলে ইউ। এরপরে হি টোল্ড ইউ দ্যাট ইউ, এবার মে আছে, এই মে ভার্ব চেঞ্জ হবে সেডকে দেখে, মেয়ের পাস্ট ফর্ম হয় মাইট, হি মাইট গো আউট। ওকে, মাইটের পরে কেন গো হলো, তার কারণ এটা অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্বের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব হয়, তাহলে ইউ মাইট গো আউট। ভার্বের চেঞ্জগুলো একটু দেখে নিই, রিপোর্ট ডাইরেক্ট স্পিচে যদি ক্যান থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে ওটা কুড হয়ে যায়, যদি ভার্বটা পাস্ট টেন্সে থাকে তো। মে থেকে মাইট হয়, একইভাবে ইজ থেকে ওয়াজ হবে, আর থেকে ওয়্যার হবে, আবার অ্যাম থেকে ওয়াজ হবে, হ্যাজ থাকলে হ্যাড হয়ে যাবে, হ্যাভ থাকলেও হ্যাড হবে।
যদি ওয়াজ থাকে ডাইরেক্ট স্পিচে, আর যদি ভার্বও যদি আমার পাস্টে হয় তাহলে কিন্তু এটা পাস্ট পারফেক্ট হবে, তখন হয়ে যাবে হ্যাড বিন। আবার ওয়্যার থাকলেও হ্যাড বিনই হবে। ওকে, তো এইভাবে চেঞ্জ হয় ভার্বগুলো। এরপরে অন্য যে পার্টস অফ স্পিচগুলো চেঞ্জ হয়, যেমন দিস থেকে দ্যাট হয়, বা দিস থেকে দোজ হয়, হেয়ার থাকলে ওটা দেয়ার হয়ে যায়, নাও থাকলে দেন হয়ে যায়। ওকে, এছাড়াও দাস থাকলে সো হয়, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, টু ডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হবে, এইভাবে চেঞ্জ হতে থাকে। আচ্ছা, এরপর আরেকটা সেন্টেন্স দেখব, দ্য টিচার সেড, টিচার বলেছিলেন, কি বলেছিলেন, হি কেম লেট, সে দেরিতে এসেছিল। এই সেটা কে আমরা কিন্তু কেউ জানি না, সেড টু মি, এটা আমরা মি ধরে নিতে পারি যে দ্য টিচার সেড টু মি, আমাকে বললেন সে দেরিতে এসেছিল। এবার দেখো সেড আছে, তাহলে এটা সেড হবে, দ্য টিচার সেড, লিঙ্কার বসলো দ্যাট। এবারে হিটা কাকে বোঝাচ্ছে, হিটা যেহেতু থার্ড পার্সন, এখানে কোনো থার্ড পার্সন নেই, কোনো থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনটাই বসবে। ফার্স্ট পার্সন থাকলে এটা সাবজেক্টকে বোঝাবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে বোঝাবে, সেকেন্ড মানে অবজেক্ট, আর ফার্স্ট পার্সন থাকলে ফার্স্ট মানে সাবজেক্ট, থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনই বসে যাবে। তাহলে এটা হি বসলো, দ্যাট হি। এবার দেখো এটা ভার্ব পাস্ট টেন্স আছে, এখানেও ভার্ব পাস্ট টেন্স আছে, সেড আছে, এদিকে কেম আছে, তাহলে এই ভার্বটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড কাম লেট হবে। ওকে, এইটা হলো রুল। আবার একইভাবে ধরুন একটা সেন্টেন্স লিখলাম যে মিস্টার ঘোষ সেড টু মি, মিস্টার ঘোষ আমাকে বলেছিলেন, কি বলেছিলেন, না আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, আমি কাজ শেষ করেছিলাম। এবার এই আমিটা কিন্তু কে, মিস্টার ঘোষ, তখন দেখো সাবজেক্ট ফার্স্ট পার্সন আছে, অর্থাৎ এটা সাবজেক্টকে বোঝাবে। তাহলে ন্যারেশন চেঞ্জটা হবে যে মিস্টার ঘোষ টোল্ড মি, মিস্টার ঘোষ আমাকে বলেছিলেন যে, দ্যাট আইটা বললাম কি না ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট মানে সাবজেক্টকে বোঝাবে, দ্যাট হি, তাহলে হি এর জন্য মিস্টার ঘোষের জন্য হি হয়, থার্ড পার্সন যেহেতু মিস্টার ঘোষ, তাহলে এটা থার্ড পার্সন হয়ে যাবে, থার্ড পার্সনের প্রোনাউন আমরা পাই হি। যদি এটা মেয়ের নাম থাকতো তাহলে সি হতো, এবার যদি এটা প্লুরাল থাকতো তাহলে দে হতো। ঠিক আছে, এইভাবে চেঞ্জ হবে। মিস্টার ঘোষ টোল্ড মি দ্যাট হি, এবার দেখো এটা হ্যাড ফিনিশড আছে, একবারে পাস্ট পারফেক্ট আছে, আর এদিকেও এটা পাস্ট আছে, পাস্ট পারফেক্ট, তাহলে কিন্তু আর কোনো চেঞ্জ হবে না, এটা পাস্ট পারফেক্টই বসে যাবে, দ্যাট হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, তো এই হলো কতগুলো সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুল, এইভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। আর তার সাথে যে আরেকটা সেন্টেন্স দেখে নিই, তার আরেকটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা অলরেডি আগে বলেছি, তাও দেখে নাও একবার, হি সেড উই আর মর্টাল, আমরা মরণশীল। এরপরে এই ভার্ব পাস্ট টেন্সেই থাক আর ফিউচারেই থাক না কেন, আমরা তো মরণশীলই থাকবো, আমরা তো চেঞ্জ হয়ে যাব না। তাহলে হি সেড, এটা সবসময়ের জন্যই সত্যি কথা, তাহলে হি সেড দ্যাট, এটা উই আর মর্টাল হবে, যেমন আছে তেমনই থাকবে। এটা ভার্ব পাস্ট টেন্স থাকলেও কিন্তু এটা চেঞ্জ হবে না, তার কারণ এটা সবসময়ের জন্যই সত্য। ওকে, তো এইভাবে চেঞ্জ হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের। এরপরে আমরা পরের ক্লাসে দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তার জন্য তোমাদের সকলকে যেটা করতে হবে সেটা হলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে পরের ভিডিওগুলো মিস না হয়ে যায়, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে হবে কমেন্ট করে, এবং অবশ্যই লাইক করে দেবে এবং সকলের সাথে শেয়ার করবে। আর এর সাথে জানিয়ে রাখি যে তোমরা স্মার্ট ক্লাসকে ফেসবুকে এবং টেলিগ্রামে দু জায়গাতেই ফলো করতে পারো। সেখানে রেগুলার ভিডিও আপডেটের পাশাপাশি তোমরা বিভিন্ন গ্রামারের টপিকস, সিনোনিম, অ্যান্টোনিম, এছাড়াও বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে রিলেটেড কোয়েশ্চেন্স পাবে। তো তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটাকে এবং অবশ্যই ফেসবুকে এবং টেলিগ্রামে স্মার্ট ক্লাসকে ফলো করবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে ওয়েল অ্যান্ড স্টে হ্যাপি।